আজ আমরা আলোচনা করব সুদীপা এবং আদিত্য থেকে শুরু করে সবাই কি করে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলো এবং সেখানে গিয়ে অভ্র কি খেল দেখালো, অভ্র গিয়ে কি কেরামতি দেখালো, পুরো বিষয়টা আমরা কিন্তু আলোচনা করতে চলেছি। এবং তার পাশাপাশি আরও একটা কথা বলে রাখি, আদিত্য কিন্তু একেবারে চেঞ্জ করে নিয়ে তাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে কিন্তু চলে গেছে নর্থ বেঙ্গল থানাতে। কেন আদিত্য সুদীপাকে ছেড়ে চলে গেল এবং অভ্র কেন পরমাকে বাড়িতে নামিয়ে দিয়ে রেখে আসলো? তাহলে চারটে জীবন কি চারটে পথ বেছে নিয়েছে? তাহলে এর পরবর্তীতে কি এমন হতে চলেছে, পুরো বিষয়টা কিন্তু আজকের আলোচনা করব। সো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি, আদিত্য যখন প্রচন্ড ঝামেলা ঝক্কির মধ্যে রয়েছে তখন সেখানে গুন্ডাগুলোকে মেরে মেরে এত মার মারে আদিত্যের মাথায় কিন্তু রাগ চলে যায়। তখন সে একটা লোহার দণ্ড দিয়ে সামনের দিকে যেই না আঘাত করতে যাবে, দীপা সেখানে নামে, সুদীপা সেখানে নামে আর বলতে লাগে মিস্টার চৌধুরী তো রেগে গড়গড় করছে না, উনি তো মানুষ খুন করে ফেলবেন, এতটা রেগে গেছেন। তাই সুদীপা গিয়ে তার হাতের দণ্ডটা ধরে ফেলে আর বলতে লাগে মিস্টার চৌধুরী আইন আছে, আইন অনুযায়ী কাজ করুন, আপনি কেন এসবগুলো করছেন? এই বলে আদিত্যের হাত থেকে সেই লোহার দণ্ডটা সামনের দিকে ফেলে দেয় আর বলতে লাগে আপনি আইনের রক্ষক, সেক্ষেত্রে আইন হাতে নেবেন না, আপনি আইন অনুযায়ী যেটুকু করার সেটুকু করেন। কিন্তু আদিত্য সুদীপার দিকে তাকিয়ে সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে করতে শুরু করে দেয়। সেই রিতম স্যারের সঙ্গে বসে থাকা প্রত্যেকটা মুহূর্ত, প্রীতম স্যারের সঙ্গে কাটানো প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু আদিত্যের মাথাটাকে একেবারে যন্ত্রণায় ছটফট করিয়ে দিতে থাকে। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আদিত্যের মনের খাতায়, মনের পাতায় ভাসতে শুরু করে দেয়। সে নির্বাক চলচ্চিত্রের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ অফিসার চলে আসে আর পুলিশ অফিসার বলতে লাগে তুমি কি বৌমা নাকি? বৌমা, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি এসে পড়েছিলেন বলে খুব ভালো হয়েছে, আপনি তো খুব ভালো কাজ করলেন, ঠিক আছে আপনি স্যারকে নিয়ে বাড়িতে চলে যান, আমি স্যারের গাড়িটা নিয়ে যাচ্ছি। এই বলে কিন্তু তখন থেকে সেখান থেকে গুন্ডা দুটোকে সামনের দিকে ছাড়িয়ে নিয়ে যেই না সামনের দিকে এগিয়ে যায়, এদিকে সুদীপা আদিত্যকে বলতে লাগে মিস্টার চৌধুরী আপনি চলুন, আপনি আমার অটোতে চলুন। তখন ওরা বলতে লাগে স্যার কি অটোতে যাবেন? তো বলছে হ্যাঁ অবশ্যই অটোতে যাবেন। কিন্তু মিস্টার চৌধুরী মানে আদিত্য সে কোনো কথায় কর্ণপাত না করে সামনে গিয়ে অটোতে বসে পড়ে এবং সুদীপাও গিয়ে আস্তে আস্তে কিন্তু থানায় মানে আস্তে আস্তে করে কিন্তু গিয়ে সে অটোতে বসে এবং দুজনা যখন অটোতে করে যাচ্ছে, বসে বসে যাচ্ছে, তখন আদিত্য একেবারে নির্বাক চলচ্চিত্রের মতো বসে রয়েছে, সে কিছুই বলছে না। এদিকে সুদীপা তখন মনে মনে ভাবতে লাগে মিস্টার চৌধুরীকে এত খারাপ লাগছে কেন, এতটা এরকম লাগছে কেন, উনি তো প্রচণ্ড রেগে রয়েছেন, প্রচণ্ড রেগে রয়েছেন। তাই সুদীপা বলতে লাগে মিস্টার চৌধুরী আপনি কেন এত বেশি রাগ করছেন বলেন তো, আপনি কেন রাগ করছেন কেন, আর আপনি বারবার কেন বলেন তো এত রাগ করেন? তখন আদিত্য বলতে লাগে দেখুন আপনি কথা কম বলেন, আপনি কোনো কথা বলবেন না, প্লিজ একটু চুপ করেন। কিন্তু সুদীপা বলতে লাগে না আমি চুপ করবো না, আপনি এত রেগে যান কেন, আপনি এখন রেগে আছেন কেন? তখন মিস্টার চৌধুরী মানে আদিত্য বলতে লাগে আমি কেন রেগে আছি না আছি এসব প্রশ্নের কৌফিয়াত আমি তোমাকে দিতে চাই না, ব্যাস তুমি চুপ করে বসো। কিন্তু সুদীপা আবারও বকবক করতে শুরু করে। তখন সেখানে আদিত্য বলতে লাগে অটোটা থামাও। অটোটা থামিয়ে সুদীপাকে বলতে লাগে আপনি নামুন, আমি নেমে যাবো। তখন সুদীপা বলতে লাগে কি ব্যাপার, আপনি রাস্তার মাঝখানে নেমে যাবেন, এখন তো বাড়ি আসিনি। তখন আদিত্য বলতে লাগে আমি নেমে যাবো বলেছি। এই বলে আদিত্য সেখান থেকে কিন্তু সুদীপার ওপর দিয়ে একেবারে ঠেলে মেলে অটো থেকে বেরিয়ে আসে এবং সুদীপাও আস্তে আস্তে করে কিন্তু আদিত্যের পিছনে ধাওয়া করতে শুরু করে দেয়। আদিত্য দূরে চলে যাচ্ছে, এদিকে সুদীপা ডাকতে লেগে মিস্টার চৌধুরী দাঁড়ান, মিস্টার চৌধুরী দাঁড়ান, মিস্টার চৌধুরী দাঁড়ান। এই বলে কিন্তু আদিত্যের পিছনে দৌড়াতে হঠাৎ করে কিন্তু আদিত্যকে যেই না ধরতে যাবে, সুদীপা উল্টে পড়ে যাওয়ার উপক্রম করলে হঠাৎ করে কিন্তু আদিত্য তাকে ধরে ফেলে এবং দুজনের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এরকম একটা সিচুয়েশন দেখতে পেয়ে আমরা খুব গর্বিত, খুব মনে কিন্তু ভালো লাগছে যে আদিত্য এবং সুদীপার মধ্যে নতুন একটা মেলবন্ধন তৈরি হচ্ছে। কিন্তু সেই মেলবন্ধন তো সাময়িক কিছু সময়ের জন্য, তারপর তো যা তাই হয়ে যাচ্ছে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো মতে কিন্তু মিটছে না। এদিকে এরকম একটা সিচুয়েশন যখন চলছে, সুদীপ এবং আদিত্য একে অপরকে জড়িয়ে ধরে রেখে দিয়েছে। এমন সময় সেখান থেকে কিন্তু পরমা যাচ্ছিল, পরমার চোখে বিষয়টা ভেসে ওঠে এবং পরমা মনে করতে লাগে আদিত্যের সঙ্গে কাটানো সেই প্রত্যেকটা স্পেশাল মুহূর্ত, যে মুহূর্তগুলো পরমা আদিত্যের সঙ্গে সুখে শান্তিতে কাটিয়েছে, পরমাও আদিত্যকে জড়িয়ে ধরেছে, পরমাও আদিত্যের পাশে বসে কত সুখের গল্প করেছে, সেই পুরনো স্মৃতি পরমার মনের খাতায়, মনের পাতায় কিন্তু ভাসতে শুরু করে দেয়, সে প্রচণ্ড কষ্ট পেতে শুরু করে দেয়। এমন সময় আমরা দেখতে পাচ্ছি সুদীপা বিষয়টাকে লক্ষ্য করে এবং আদিত্যকে ছেড়ে দেয়। তখন আদিত্য এবং সুদীপা সামনের দিকে এগিয়ে আসে আর পরমাকে সুদীপা বলতে লাগে পরমা তুমি কোথায় যাচ্ছ? পরমা তখন বলতে লাগে আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি এখানে থাকবো না। তখন সুদীপা বলতে লাগে তুমি কেন চলে যাচ্ছ? তখন পরমা বলতে লাগে দেখো আমি কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আমি বাধ্য নয়। তখন সেখানে সুদীপা বলতে লাগে কি খেলা, এসব কি করছো তুমি পরমা, এসব কোনো সলিউশন হতে পারে না, এসব কোনো সলিউশন হতে পারে না, তুমি এখান থেকে যাবে না। তখন সেখানে পরমা বলতে লাগে ও তাহলে আমি এখানে থেকে তোমার আর আদিত্যের এইসবগুলো দেখবো, এইসব কাণ্ড কারখানাগুলো দেখবো, তাই না? আমাকে এখানে এইসবগুলো দেখার জন্য বেঁচে থাকতে হবে। না আমি থাকবো না, আমি থাকবোই না। এদিকে সুদীপা জোর করলেও কিন্তু সে কোনো রকমের রাজি হচ্ছে না। অন্যদিকে দেখতে পাচ্ছি রাস্তার লোকজন বরাবরই করতে লাগে, আজকাল ছেলে মেয়েদের মধ্যে কি হয়েছে, রাস্তাঘাটে কোনো একটা মেয়েদের মধ্যে সেন্স বলে কিছু নেই, সব রাস্তাঘাটে কি কোথায় করে বেড়াচ্ছে। তো সেখান থেকে তারা এরকম করতে করতে চলে যায়। তখন সেখানে আদিত্য বলতে লাগে তুমি চলে যেতে চাও? তো কেন চলে যেতে চাও?
কেন চলে যেতে চাও? এইসবগুলো কিসের সমস্যা তোমার বলো তো, কিসের সমস্যা? তোমার যে কষ্ট, তোমার যে যন্ত্রণা, তোমার যে ব্যথা বেদনা, সেটাতে তোমারই দোষ, তোমার একার দোষ। তখন পরমা বলতে লাগে, হ্যাঁ আমার একার দোষ, কোথায় আমার একার দোষ? আমি কাউকে আর কষ্ট দিতে চাই না, আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। তখন আদিত্য বলতে লাগে, আমার ভাইয়ের সঙ্গে বিয়ে করে, আমার দাদার সঙ্গে বিয়ে করে কেউ কোনোদিন অসুখী হতে পারে না, কেউ কোনোদিন অসুখী হতে পারে না। পরমা তোমারই ভুল, তোমার নিজের দোষে তুমি পস্তাচ্ছ। কিন্তু পরমা বলতে লাগে, না আমি এখানে থাকবোই না, আমি এখানে থাকবোই না, আমি এখান থেকে চলে যাবো। কিন্তু ওইদিকে সুদীপা বারবার জেদ করছে, পরমা তুমি থেকে যাও, পরমা তুমি থেকে যাও, কোনো এটা কোনো সলিউশন হতে পারে না, চলো বাড়ি চলো। তখন পরমা বলতে লাগে, বাড়ি? বাড়ি আবার কিসের বাড়ি? কোন বাড়িতে যাবো? ওই বাড়িতে যাবো যেখানে গিয়ে তোমার আর আদিত্যের এইসব কাণ্ড কারখানাগুলো দেখবো? আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। এই বলে সুদীপা যখন পরমাকে জোর জবরদস্তি করতে শুরু করে দেয়, পরমা তাকে একেবারে ঠেলে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে সুদীপা একেবারে মানে ওই ঠেলার এতেই কিন্তু এসে একেবারে আদিত্যের কোলের উপরে পড়ে। তখন আদিত্য প্রচন্ড রেগে যায়, পরমার কাছে গিয়ে বলতে লাগে, পরমা তুমি এটা কি করছো? ঠেলে দিলে কেন? তুমি ঠেলে দিতে পাও না, সুদীপাকে তুমি ঠেলে দিতে পাও না। তখন সেখানে পরমা বলতে লাগে, আমি ঠেলতে চাইনি তো, আমি ঠেলতে চাইনি, আমাকে কেন পথ আটকাচ্ছে, আমার পথটা কেন আটকাচ্ছে? আমি চলে যেতে চাইছি, তা না আমাকে ছাড়ছে না কেন? তাই জন্য আমি করেছি। আদিত্য তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা রয়েছে, তোমার সঙ্গে কিছু আমার পার্সোনাল কথা রয়েছে, আমাকে 2 মিনিট দিতে হবে। তখন সেখানে আদিত্য বলতে লাগে, তোমার সঙ্গে কিসের কথা? আমি তো বলে দিয়েছি আমার কোনো কথা বলার নেই, আমি কিছু বলতে চাই না। তখন পরমা বলতে লাগে, না আদিত্য আমাকে 2 মিনিট দেবে না, আমাকে 2 মিনিট দেবে না। এদিকে তখন সুদীপা মনে মনে ভাবতে লাগে, না দাদা যদি এই বিষয়টা দেখে নাই তাহলে কিন্তু বিষয়টা অন্য জায়গায় চলে যাবে। তখন সেখানে সুদীপা বলতে লাগে, পরমা তুমি বলতে পারো না, তুমি আদিত্যের সঙ্গে পার্সোনাল কথা বলতে পারো না, কেননা ওনাকে নিয়েই তোমার সমস্যা, সেক্ষেত্রে সবার সামনে তুমি সব কথাগুলো বলবে। কিন্তু পরমা বলতে লাগে, ও বাবা, তাহলে 2 মিনিট কথা বলবো, তাও সবার সামনে বলতে হবে? আমাদের পার্সোনাল কথা আমি সবার সামনে বলবো? না, এ হতে পারে না, তুমি বলার কে এখানে, তুমি বলার কে? তখন সুদীপা বলতে লাগে, হ্যাঁ আমি বলার কে, কারণ আমার হাজবেন্ড, আমার সম্পর্কে নাই, আমার কথা তুমি নাই না শুনলে, কিন্তু আমার হাজবেন্ডের বিষয়ে আমার অধিকার রয়েছে, সেক্ষেত্রে আমি কথা বলতে পারি। তখন আদিত্যের এদিকে মনে পড়তে লাগে সুদীপা কি করেছিল, রিতম স্যারের সঙ্গে কি গল্প করেছিল না করেছিল। তখন সেখানে আদিত্য সেই রাগটাকে ঝালটাকে ঝেড়ে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে, পরমা তুমি আমার সঙ্গে কি কথা বলে বলো, পরমা তুমি আমার সঙ্গে বলো। তখন সুদীপা বলতে লাগে, আপনি মিস্টার চৌধুরী, আপনি কথা বলবেন, আমি বলছি আপনি বলবেন না। তখন থেকে আদিত্য বলতে লাগে, কেন তোমার কথা শুনবো কেন? আমি আপনার কথা শুনবো কিসের জন্য? আপনি আমার কি হন, কি হন আপনি? তখন সুদীপা বলতে লাগে, কি হন মানে? আমাদের সম্পর্ক, আমাদের রিলেশন? তখন আদিত্য বলতে লাগে, না আমাদের কোনো সম্পর্ক নেই, ওটা তো লোক দেখানোর সম্পর্ক। তুমি আর আপনার আর আমার বিয়ে হয়েছে, সেটা একটা ঘটনাক্রমে পড়ে, সেক্ষেত্রে আমাদের মধ্যে তো সেই রিলেশন, সেই বন্ডিং নেই, সেক্ষেত্রে কিসের কথা? ওই পরমা তুমি চুপ করে গেলে কেন? তুমি কথা বলো, তুমি আমার সঙ্গে কি বলতে চাও তুমি বলো। এদিকে তখন সুদীপা একেবারে নির্বাক চলচ্চিত্রের মধ্যে আদিত্যের কথাগুলো শুনে নির্বাক চলচ্চিত্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এদিকে তখন পরমা বলতে লাগে, তুমি না 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 আমি কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই না। তখন আদিত্য প্রচন্ড রেগে যায়, বলতে লাগে, তুমি মরতে চাও তাই না, তুমি তো মরতে চাও, চলো চলো চলো। এইবারে কিন্তু পরমার হাতটা ধরে আদিত্য সামনের দিকে টেনে নিয়ে যায়। এদিকে সুদীপা চিৎকার করতে লাগে, আদিত্য পরমা দাঁড়া, আদিত্য পরমা, মিস্টার চৌধুরী দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিন্তু কেউ দাঁড়াতে চায় না। এদিকে তখন রাস্তায় নিয়ে যাচ্ছে এবং গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে পরমাকে টানতে টানতে আদিত্য সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর পরমা তখন বলছে, ছাড়ুন ছাড়ুন, ছাড়ো ছাড়ো আদিত্য, তুমি ছাড়ো আমাকে, ছাড়ো। কিন্তু আদিত্য বলতে লাগে, না কেন ছাড়বো, কিসের জন্য? তুমি মরতে চাও তো তাই না, তোমার সঙ্গে আমিও মরি, তাহলে কোনো সব লেটা চুকে যাবে তো, কোনো সমস্যা হবে না, তোমার সঙ্গে আমিও মরি, আমিও মরি। কিন্তু এদিকে পরমা বলতে লাগে, আদিত্য তুমি ছাড়ো আমাকে, ছাড়ো। কিন্তু আদিত্য কোনো কথা শুনতে চায় না। এদিকে সুদীপা প্রচন্ড চিৎকার করতে লাগে, পরমা আদিত্য, পরমা মিস্টার চৌধুরী আপনার সরে আসুন, সরে আসুন, সামনে গাড়ি আসছে। এদিকে তখন পরমাও দেখতে পায় সামনে কিন্তু একটা ভলভো বাস আসছে, সে বাস কিন্তু তাদেরকে পিছিয়ে দিয়ে চলে যাবে। এদিকে সুদীপা প্রচন্ড চিৎকার করতে লাগে, পরমা মিস্টার চৌধুরী। এদিকে তখন দেখতে পাচ্ছি এরা যখন রাস্তা থেকে সরছে না, তখন সুদীপা এগিয়ে আসে এবং আদিত্য এবং পরমাকে বাঁচানোর চেষ্টা করতে লাগে। তখনই সে দেখতে পাচ্ছি পরমা সামনের দিকে সাইডে সরে যায়, গাড়িটাকে লক্ষ্য করে ভয় পেয়ে। আর এদিকে সুদীপা তার নিজের জীবনের পরোয়া না করে আদিত্যকে নিয়ে ঠেলে নিয়ে সামনের দিকে একটা রাস্তার পাশে মানে হোঁচট খেয়ে পড়ে যায় এবং আদিত্যের গায়ের উপরে গিয়ে কিন্তু পড়ে এবং সুদীপার প্রচন্ড চোট লাগে মাথার উপরে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পরমাকে ধরে ফেলে কিন্তু অভ্র, সেখানে দাঁড়িয়েছিল অভ্র কিন্তু এদের এই কার্য কারখানা থেকে সামনে এগিয়ে এসেছিল এবং পরমাকে ধরে ফেলে। তখন বলতে, পরমা তুমি ঠিক আছো তো? পরমা তুমি ঠিক আছে? ভাই কি হয়েছে, ভাই কি হয়েছে? এদিকে দেখতে পাচ্ছি আদিত্যের বুকের উপরে পড়ে সুদীপা একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে এবং ওদিকে আদিত্যও কিন্তু সুদীপার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি পরমাকে ছেড়ে এসে অভ্র সামনের দিকে এগিয়ে আসে এবং সুদীপকে টেনে তোলে আর বলতে লাগে, বোন তোমার কিছু হয়নি তো? এই বাবা কতটা কেটে গেছে, কতটা কেটে গেছে। এদিকে তখন আদিত্য নির্বাক চলচ্চিত্রের মতো সুদীপার দিকে তাকিয়ে রয়েছে এবং সুদীপাও কিন্তু নির্বাক চলচ্চিত্রের মতো আদিত্যের দিকে তাকিয়ে রয়েছে। আদিত্য তখন মনে করতে লাগে যে যে আমাকে ভালোবাসে বলে, প্রতিনিয়ত ভালোবাসার দাবি করে, আমার ভাইয়ের সঙ্গে ভালোভাবে সংসার করতে পারছে না, সেই মানুষটাও আমাকে বিপদের মুহূর্তে ঠেলে চলে গেল। আর এদিকে সুদীপা তুমি তো রিতম স্যারের সঙ্গে এইসব কথাবার্তাগুলো বলছে, এইসবগুলো করছে, তাহলে তোমার আমার প্রতি কেন এত? তোমার নিজের জীবনে ঝুঁকি নিয়ে তুমি আমার জীবনটাকে বাঁচালে। সুদীপা তুমি কি খেলা খেলতে চাইছো? আমাকে জানতে হবে সুদীপা, তুমি আমার সঙ্গে কি খেলা খেলতে চলেছো? তুমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছো। আদিত্য নিজে নিয়ে কিন্তু গর্ববোধ করতে শুরু করে দেয়, কারণ সুদীপা তার জীবনটাকে বাঁচিয়েছে। আর এদিকে সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারপর সবাই মিলে উঠে দাঁড়ায়
আর এদিকে পরমা মনে মনে ভাবতে লাগিস, আমি এ কি করলাম, আমি আদিত্যকে ফেলে রেখে চলে আসলাম, আর সুদীপাই কিনা আদিত্যকে বাঁচালো। ইস, আমি কি ভুল করলাম। পরমা কিন্তু নিজের মনে মনে কিন্তু পস্তাতে শুরু করে দেয়, কেন পরমা আদিত্যকে ছেড়ে এসে কিন্তু বাইরে ছিটকে চলে এসেছিল, সে আদিত্যের সঙ্গে গিয়ে পড়েনি। তাই সে পরমা মনে মনে কিন্তু প্রচন্ড রোনাজারি করতে শুরু করে। এদিকে আদিত্য এবং পরমা আস্তে আস্তে, আদিত্য এবং সুদীপা সামনের দিকে এগিয়ে যায়, আর এদিকে সুদীপা পরমা প্রচন্ড টেনশনের মধ্যে, প্রচন্ড কষ্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তখন সেখানে অভ্র বলতে লাগে, পরমা তুমি বাড়ি চলো। তখন পরমা এবং অভ্র সেখান থেকে বাড়ি চলে আসে। এদিকে দেখতে পাচ্ছি রূপা প্রচন্ড চিৎকার করছে, আমার দুটো মা গেল কোথায়, দুটো বাবা গেল কোথায়। তখন সেখানে ওদিক থেকে সুনন্দা বোঝানোর চেষ্টা করতে শুরু করে দেয়, না কি হয়েছে, আসবে, সব ফিরে আসবে, আমি ফোন করে দেখছি। এদিকে বড় মাসি বলতে লাগে, কি ব্যাপার সুনন্দা, কেউ বাড়ি নেই, কোথায় গেল। এমন সময় আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু আদিত্য এবং পরমা ঢোকে, এবং আদিত্য এবং সুদীপা ঢোকে। চোখে মানে কপাল কেটে গেছে দেখে সুনন্দা চিৎকার করতে লাগে, কি হয়েছে। তখন সেখানে অভ্র বলতে লাগে, না কিচ্ছু হয়নি, তেমন কিছু হয়নি, রাস্তায় একটা সমস্যা হয়েছিল, সেই জন্য এই সমস্যাটা হয়েছে। তখন সেখান থেকে সুদীপা বলতে লাগে, আমি ঘরে আছি, এবং রূপা তাকে ঘরে নিয়ে চলে যায়। এদিকে সবাই মিলে যখন দাঁড়িয়ে রয়েছে, তখন সেখানে পরমা ঢোকে সুটকেস ব্যাগটা হাতে করে নিয়ে। তখন সেখানে বড়মা বলতে লাগে, কি ব্যাপার বড় মামা, তুমি কোথায় গিয়েছিলে। তখন পরমা চুপ করে দাঁড়িয়ে রয়েছে, সে কিছু বলতে পারছে না। এমন সময় দেখতে পাচ্ছি সেখানে অভ্র মুখটা ধরায় বলতে লাগে, ও না কয়েকদিনের জন্য একটু ওই বাড়িতে যাবে, সেই জন্য না ও বাড়িতে বেরিয়েছিল। তখন সেখানে বড়মা বলতে লাগে, কি ব্যাপার, আমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন মনে করো না, আমার পারমিশনের কোনো দাম নেই। এই বলে বড়মা প্রচন্ড রাগে, প্রচন্ড কষ্টে সেখান থেকে কিন্তু একবারে ঘরের মধ্যে ঢুকে চলে যায়। আর এদিকে তখন পরমা বলতে লাগে, অভ্র আজকের দিনটা নয় থেকে যায়, কাল যাবো। তখন অভ্র বলতে লাগে, না তোমাকে এক্ষুনি আমি রেখে আসবো, এক্ষুনি আমি দিয়ে আসবো। তখন পরমা বলতে লাগে, না থাক না। কিন্তু অভ্র বলতে লাগে, না, তোমার যে কাজে তোমার ভালো লাগছে না, তোমার যেটা ইচ্ছা করছে, তোমার সেই ইচ্ছাটাকে আমি পূর্ণতা দান করবো, চলো পরমা, তোমাকে আমি নিয়ে যাই। এই বলে পরমা অভ্র সামনের দিকে সুটকেসগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এবং পরমা তার পিছনে তাকে অনুসরণ করতে শুরু করে দেয়। অন্যদিকে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে কিন্তু সুদীপা একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে সামনে বসেছে এবং বই পড়তে শুরু করে দেয়। এদিকে আদিত্য তখন সামনের দিকে এসে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সুদীপার দিকে, এবং সেই কথাটা মনে পড়তে লাগে যে সুদীপা কি করে তাকে বাঁচিয়েছে মৃত্যুর মুখ থেকে, একেবারে নিজের জীবনে পরোয়া না করে তাকে বাঁচিয়েছে। এবং সুদীপার কপালে কেটে গেছে দেখে আদিত্য সেখান থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসে এবং সুদীপাকে ওই কপালটাকে ড্রেসিং করে দিতে যাবে। এমন সময় সেখানে সুদীপা আটকায়, বলতে লাগে, না, আমাকে কিছু করতে হবে না, আপনার এসব কিছু করতে হবে না। তখন সেখানে আদিত্য বলতে লাগে, দেখুন আপনি সবগুলো করবেন না, এখন সব কথা বলতে আমার ভালো লাগছে না, আপনার কপাল অনেকটা কেটে গেছে, আমাকে করতে দিন। কিন্তু সুদীপা বলতে লাগে, না, আমি কেন করতে দেবো, আপনি আমার কে হন, হ্যাঁ, পাড়ার লোকের সঙ্গে বলে বেড়াচ্ছেন যে আমাদের সম্পর্কটা ঘটনাচক্র হয়েছে, তাই না। তখন আদিত্য বলতে লাগে, আপনি সবগুলো বলবেন না, চুপ করেন না, আপনার এটাকে করতে দেন। কিন্তু সুদীপা বলতে লাগে, না, আপনি কেন করবেন, আপনার কোনো অধিকার নেই করার। তখন সেখানে আদিত্য বলতে লাগে, হ্যাঁ, আমার অধিকার রয়েছে। ও, আপনি তো বড় বড় কথা বলছেন, তাই না। শুধু আদিত্য বলতে লাগে, আপনি আমাকে যখন বলেছিলেন যে আমার কোনো অধিকার নেই, আমাদের এই বিয়েটা হয়েছে ঘটনাচক্রে, তখন কিছু হয়নি। তখন সুদীপা বলতে লাগে, ও, সেটা তো বলেছিলাম আমরা ঘরের মধ্যে পড়ে, বাইরের লোক জানিয়েছিলাম, আপনি পরমার সামনে কেন বললেন, সব কথাগুলো বললেন, আপনি কেন বলার অধিকার রাখেন না, আমি এসবগুলো করছি বলে তাই এরকম হচ্ছে। এই বলে দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া ঝামেলা বাঁধাতে শুরু করে। তখন সে আদিত্য বলতে লাগে, ও, তাহলে আমি বলে বেড়াচ্ছি বলে তাই সমস্যা হচ্ছে, তাহলে আপনি বলে বেড়াচ্ছেন যখন, তখন কিছু হচ্ছে না। ওই কি নাকি প্রফেসর রিতম স্যারের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়ে বলেছেন, আপনি কোথায় ছিলেন, কি বৃত্তান্ত, আমার আর আপনার সম্পর্ক ভালো নেই, আমার আর আপনার সম্পর্কের মধ্যে এটা ঘটনাচক্রে এইসবগুলো হয়েছে, আমাদের স্বামী স্ত্রী বন্ডিং ভালো নেই, নেই তা নেই, এইসব কথাগুলো কি করতে বলেন, কিসের জন্য বলেন এইসব কথাগুলো। একটা বাড়ির লোকের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়ে, আমাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলেছেন, আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, তখন আপনার কিছু বাদেনি, এই বলে আদিত্য সেই সব কথাগুলো রিপিট করতে শুরু করে দেয়। তখন সেখানে সুদীপা বলতে লাগে, ও আচ্ছা, আপনি তাহলে সব অনুসরণ করেছিলেন, তাই না, আপনি সব অনুসরণ করে আমাদের শুনেছেন, আমাদের সমস্ত কথাগুলো শুনেছেন, এর পরের কথাগুলো আপনি শুনেছেন। তখন আদিত্য বলতে লাগে, না, আমার পরের কথাগুলো শোনার প্রয়োজন মনে করিনি, আমি জাস্ট ওইটার কথা শুনেছি, এর পরে গিয়ে কোন প্রসঙ্গে কোন কথা হতে পারে, কি হতে না পারে, আমি সব জানি, আমি সব অনুমান করে নিয়েছি। তখন সুদীপা বলতে লাগে, ও, আপনি তাহলে অনুমান করে নিয়েছেন, তাই না, তাহলে অনুমান শক্তি কতটা আপনার ভালো সেটা আমি বুঝতে পারছি। এবারে দুজনা প্রচন্ড বকবক করতে শুরু করে দেয়। এদিকে সুদীপা প্রচন্ড চিৎকার করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরমাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়েছে অভ্র, এবং অভ্র সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, পরমা, তোমাকে আমি মুক্তি দিলাম, তুমি এ বাড়িতেই থাকবে, তুমি আজ থেকে থাকবে, আর আমি চেষ্টা করবো তোমার সামনে আর না আসার, তোমার জীবনটা তুমি তোমার মতো করে কাটাও, তোমার আদিত্যের সঙ্গে বাঁচাও হবে না, তোমার আদিত্যের সঙ্গে মরাও হবে না, সেক্ষেত্রে তোমার জীবনটা তুমি কিভাবে কাটাবে, তুমি যা ডিসিশন নিয়েছো আমি তোমার ডিসিশনে সহমত পোষণ করি, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম পরমা, ভালো থেকো পরমা। এই বলে কিন্তু অভ্র গাড়িতে উঠে পড়ে, এবং পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। অভ্র আস্তে আস্তে করে কান্নামাকাচে গাড়িতে উঠে চলে আসে, আর এদিকে পরমা নির্বাক চলচ্চিত্রের মতো দাঁড়িয়ে থাকে, সে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। এদিকে তখন সুদীপা প্রচন্ড বকবক করছে, কি ব্যাপার মিস্টার চৌধুরী, আপনি চুপ করে গেলেন কেন, কথা বলেন, আপনি সবগুলো দেখেছেন, সবগুলো জেনেছেন, আর আপনি তাহলে আমাদেরকে গোপনে ফলো করেন, আপনি আমাকে ফলো করবেন, আপনার সঙ্গে তো সেরকম সম্পর্ক নেই, আপনি তাহলে আমাকে ফলো করবেন কেন, কিসের জন্য করবেন। তখন সেখানে আদিত্য বলতে লাগে, দেখুন আপনি কোনো কথা বলবেন না, আমি এখানে থাকবো না, আমি আপনাকে মুক্তি
মুক্তি দেবো, তাই তো? আপনার আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, আপনি আপনাকে মুক্তি দেন, আমি চলে যাবো এখান থেকে। তখন সেখান থেকে সুদীপা বলতে লাগে, দাঁড়ান মিস্টার চৌধুরী, আমি আপনাকে আপনার সঙ্গে কথা বলছি তো, আপনি দাঁড়ান এখানে। তখন আদিত্য বলতে লাগে, দেখুন আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, আমাকে আপনার কথা শোনার মতো আমার কোনো মানসিক ক্ষমতা নেই, বা আপনার কথা আমি শুনতে বাধ্য নই, সেক্ষেত্রে আমি চলে যাবো। এই বলে আদিত্য জোর করে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। এদিকে সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সে দ্রুত গতিতে কিন্তু পেছন পেছন ধাওয়া করতে করতে বাইরে মানে নিচে নেমে আসে। তখন বড়মা বলতে লাগে, সুদীপা আমার ছেলেটা কোথায় গেল, কোথায় গেল? তখন সুদীপা বলতে লাগে, আসলে বড়মা, তখন বড়মা প্রচন্ড চিৎকার করতে লাগে, না 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 না, এই হতে পারে না, এ হতে পারে না, তোমাকে বলতেই হবে, তোমাকে বলতেই হবে তুমি কোথায় গেল। তখন রূপা এগিয়ে আসার বলতে লাগে, আমার মাকে এরকম বকছে কেন বলো তো, আমার মাকে এখানে বকছে কেন? তখন সেখানে বড়মা এগিয়ে যায়, বলতে লাগে, একদম না, একদম কথা বলবে না, তুমি এখানে রয়েছো, একটা বাইরের লোক এখানে রয়েছো, বাইরের লোককে এখানে রেখে দিয়েছে, আমাদের ছেলেটা একেবারে বাইরে বেরিয়ে গেল, কেন চলে গেল, কিসের জন্য চলে গেল, আমরা কিছুই জানি না, তোমার জন্য এসবগুলো হচ্ছে, তোমার জন্য এসবগুলো হচ্ছে। এই বলে বড়মা যা নয় তাই করে কথা বলতে শুরু করে। তখন সুদীপা প্রতিজ্ঞাবদ্ধ হয়, বলতে লাগে, বড়মা আপনার ছেলেকে আমি ফিরিয়ে না আনা পর্যন্ত আমি বাড়িতে ফিরবো না, আমি যদি আপনার ছেলেকে ফিরিয়ে আনতে পারি তবে আমি বাড়িতে ফিরবো। এই বলে কিন্তু সুদীপা বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে কি করে, পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি, এর পরবর্তী আগামী পর্বে আমরা দেখতে পাবো সুদীপা আদিত্যের খোঁজে কিন্তু বেরিয়ে গেছে এবং থানায় চলে গেছে। থানায় গিয়ে জিজ্ঞেস করে জানতে পারে যে থানার ওই অফিসার বলছে যে আদিত্য কিন্তু এখান থেকে নর্থ বেঙ্গলে ট্রান্সফার হয়ে চলে গেছেন। তখন সেখানে সুদীপা প্রচন্ড চিৎকার করতে লাগে, প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে এবং পুলিশ অফিসারদের নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ে আদিত্যকে। এবং আদিত্য রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কিন্তু একটা বাজ পড়ার শব্দে সে কিন্তু একবারে অজ্ঞান হয়ে রাস্তার ধারে মাটিতে লুটিয়ে থাকে এবং প্রচন্ড বর্ষার মধ্যে সেখানে লুটিয়ে পড়ে থাকে। এদিকে সুদীপা খুঁজতে হঠাৎ করে কিন্তু আদিত্যকে দেখতে পাই এবং আদিত্যকে দেখতে পেয়ে সামনের দিকে এগিয়ে এসে যেই না তাকে উল্টেছে আর প্রচন্ড চিৎকার করতে লাগে, মিস্টার চৌধুরী, তাহলে কি আদিত্য মারা গেল না কি হলো আদিত্যের? এর পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে চলেছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও।